আমি রুতবাকে নিয়ে কলপাড়ে গেলাম। কল চেপে বালতি ভরে ওকে গোসল করিয়ে দিলাম। তারপর গামছা পেঁচিয়ে কোলে করে রুমে এনে আয়শার একটা ফ্রক আর হাফ প্যান্ট পরিয়ে দিলাম। তারপর চুলগুলো আঁচড়ে আমার রুমের খাটে বসিয়ে সকালের খাবার বাড়তে চলে গেলাম। এই বাড়ির বড় বউ হওয়ার সুবাদে আমার পর আমার এই দায়িত্বটা পালন করতে হয়। আর 3জন রান্না বাদে সব কাজই করে। আমি সব রান্না করে আবার ঘরে ঘরে সব ভাগ করে দিই। 15 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। আয়ানের বাবার যখন 30 পেরিয়ে 31-এ পড়েছে, সংসারের বড় ছেলে হিসেবে হাল ধরতে বিদেশে যাওয়া হয়েছিল তার মাত্র 18 বছর বয়সেই। তারপর সব ভাইয়ের জন্য ঘর, নিজের জন্য ঘর, আব্বা আম্মার পুরাতন ঘর মেরামত, আরও সংসারের সবার ইচ্ছে পূরণ করতেই 12টা বছর পার করে দেশে ফিরেছিল। আব্বা আমাকে পাশের গ্রামে দেখে ওনার জন্য পছন্দ করেন। তখন সবাই ক্লাস 7-এ পড়ি। আগেকার যুগ, তেমন মেয়েদের পড়াশোনা হতো না। বিয়ের পর একেবারে পড়াশোনা ছেড়ে সংসারে মন দিলাম। আমার মেজোজা ও সেজোজা আমার থেকে বয়সে 4 বছরের বড়, কারণ আমার 2 দেবর ওনারা আগেই বিয়ে করেছিল। তবে এর জন্য তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, যতদিন না আমার আয়ান জন্মায়। আয়ানের জন্মের পর থেকেই তারা আমাকে দেখতে পছন্দ করে না। তারপর তাদের ছোট হয়েও বড় বউ হিসেবে আমাকে প্রাধান্য বেশি দেয়, এটাও ওরা মানতে পারে না। আর ছোট যা, তার নিজ দুনিয়া, স্বামী আর 3 মেয়েকে নিয়েই পড়ে থাকে। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে সকালের খাবার ভাগ করা হয়ে গেছে। যে যার ঘরের খাবার নিয়ে চলে যেতেই আমি আমিনাকে দিয়ে আব্বা আম্মার খাবারটা পাঠিয়ে নিজেদের খাবার নিয়ে ঘরে ফিরে আসলাম। বড়দের জন্য বৌয়া আর 4 পদের ভর্তা, ছোটদের জন্য ডিম ভাজা আর পেঁয়াজের আচার, ছেলেটার জন্য খাবার রেখে আমরা খেতে বসলাম। আয়শা আর রুতবাকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। উনি বাজার থেকে এসে খাবেন। খাওয়ার পর আসমা থালা বাসন নিয়ে পুকুরে চলে গেল। আমি গেলাম পাকের ঘরে। দুপুরে রুতবাকে নিতে আসবে ভাইজান। মানুষটা খুব সহজ সরল, না হলে বন্ধুর জন্য কেউ এত ছোট মেয়ের বিয়ের জন্য রাজি হয়? ভাইজানের সাথে ওনার পরিচয়টা বিদেশেই হয়েছিল, সেই থেকে এই পর্যন্ত তাদের অটুট বন্ধুত্ব আছে। অন্যদিকে মাছ ধরতে এসেছি সেই সকালে, কখন যে দুপুর হয়ে গেছে সেই দিকে খেয়ালই নেই। বন্ধুদের সাথে মিলে অনেক মাছ ধরেছি, এইগুলো দিয়ে রাতে পিকনিক খেলবো। তাই মাছগুলো হাসিমের কাছে দিলাম, ওর মা কেটে ধুয়ে রাখবে ভেবে। তারপর রাতে এনে সবাই মিলে ভেজে খাবো। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। পুরো শরীর কাদাতে মাখামাখি অবস্থা। কলপারে গিয়ে একেবারে গোসল ছেড়ে তারপর ঘরে ঢুকলাম। হঠাৎই এমন দৃশ্য দেখে মাথা গরম হয়ে গেল। রুত, রুত, কি হয়েছে আয়ন ভাইয়া? গাছের থেকে ওকে মেরে বললাম। তুমি গাছে কি করছো? আমি আম পাড়তে উঠেছি। তুমি খাবে, এই নাও, গ্যাস ধরো। বলি একটা আম আমার দিকে ছুঁড়ে মারলো। তুমি এই মুহূর্তে গাছ থেকে নামবে, না হলে গাছে উঠে তোমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিব। কেন আম পারবো না? আমি নামতে বলেছি আর তুমি এখনই নামবে। আচ্ছা। রুতবা গাছের থেকে নেমে আসতেই ওর কানটা মলে দিলাম। আর জীবনেও গাছে উঠবা? না, ছাড়ো, আমার লাগছে। কান্না থামাও, আমি পরে আম পেড়ে দিব। এখন রুমে যাও আর আসমার কাছে গিয়ে আমার জন্য একটা গামছা আর লুঙ্গি চেয়ে নিয়ে আসো। হুম। আমি কল চেপে বালতি ভরে গোসল করতে লাগলাম। কিছুক্ষণ আগে ওকে বকা দেওয়ার কারণ হলো ও হাফ প্যান্ট আর ফ্রক পরে আম গাছে উঠেছিল। বাচ্চা আমি বুঝতেও পারছিল না, নিচে কেউ দাঁড়ালে ওর দিকে খারাপ দৃষ্টি নিক্ষেপ করতে পারতো। আমি চাই না আমার ছোট বউটার উপর কারো কুদৃষ্টি পড়ুক। রুত আর আমার সামনেই আসলো না। আসমা এসে গামছা আর লুঙ্গি দিয়ে গেল। আমি ভেজা লুঙ্গি পাল্টে শুকনো লুঙ্গি পরে নিলাম। তারপর রুমে গেলাম, সেখানেও রুদ নেই। পাকের ঘরে গিয়ে আম্মু থেকে খাবার নিয়ে কোনো রকম খেয়ে ঘরে এসে শার্ট প্যান্ট পরে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হলাম। আমি 2001-এ এসএসসি পরীক্ষার্থী। সায়েন্স নিয়ে পড়াশোক ছিল ছোটোবেলা থেকেই, ইঞ্জিনিয়ারিং করব বলে। কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো যে এত মাথা ব্যথার কারণ হবে তা ভাবতেও পারিনি। প্রাইভেট থেকে এসে ব্যাগ রেখে আবার বেরিয়ে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত 8টার দিকে মাছ ভেজে খেয়ে 9টার দিকে ঘরে ফিরলাম। এসে মুখ ধুয়ে ঘরে ঢুকতেই আব্বু সামনাসামনি হলাম। আমি পাশ কাটিয়ে যেতে চাইলো, আব্বু আমাকে দেখে তার পাশে বসতে বলল। আমি চুপ করে তার পাশে বসে পড়লাম। পড়ালেখার খবর কি? জি ভালো। হঠাৎ বিয়ে করানোর জন্য রাগ করেছো নাকি? না, মনে তো আমার লাড্ডু ফুটতেছে। বিয়ে করে উদ্ধার করেছো। মতুনি বুকে গলাতে ঝুলিয়ে আবার জিজ্ঞেস করা হচ্ছে রাগ করছে কিনা। মনে মনে এমন বললেও সামনে চুপ থাকলাম। কিছু বলার মতো পাচ্ছি না, তাই চুপ থাকাই ভালো। চিন্তা করিস না, রুতবাকে নিয়ে গেছে ওর আব্বু।
আব্বা বিয়ে দেখতে চেয়েছিল বলেই বিয়েটা করিয়েছি। তুই তো আবার তোর মামার মতো স্কলারশিপ পেয়ে চীনে পড়তে যেতে চাস। তার জন্য তো এখন থেকেই তোকে নিজেকে প্রস্তুত করতে হবে। তারপর তোরা বড় হ, পড়াশোনায় মন দে। ঠিক সময় ওর সাথে তোর আবার বিয়ে করিয়ে আনবো, কেমন? এখন যা, ঘুমিয়ে পড়। কালকে থেকে তো আবার স্কুল খোলা। রোদ চলে গেছে শুনে বেশ ভালো লাগছে। কি শান্তি, মতনি বউ লাইফ থেকে বিদায় হয়েছে, এখন শান্তিতে থাকতে পারবো। এসব ভাবতে ভাবতেই খুশি মনে ঘুমিয়ে পড়লাম। স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, কালকে থেকে আবার বিজি শিডিউল চালু হবে। এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারলেই ঢাকা যেতে পারবো। সকালে স্কুল, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে বাড়ি, বিকেলে ক্রিকেট খেলা, তারপর সন্ধ্যার সময় বাড়ি ফিরে আবার পড়তে বসা। আর মাঝে কিছুটা সময় খাওয়া দাওয়া, গোসল করা ও ঘুম। দেখতে দেখতে রোজার মাস শুরু হয়ে গেল। ঈদের 5 দিন আগে স্কুল বন্ধ হলো। আব্বুর সাথে ঢাকা থেকে ঈদের শপিং করে বাড়িতে আসার পর জানতে পারলাম রোদবার জন্য আব্বু শপিং করেছে। বাচ্চাটার সাথে 3 মাস আগেও দেখা হয়েছিল, ওই দিন কল পারে। এরপর আর দেখাও মেলেনি। কালকে আব্বু যাবে জামা কাপড় দিতে। এখন লজ্জার কারণে মুখ ফুটে বলতেও পারছি না আমিও যেতে চাই। যতই ঠোঁটকাটা হই না কেন, নিজের বাপের কাছে বকুটিত কিছু বলা লজ্জাই। এখন মহোদয় যদি আমার উপর সদয় হয় তাহলে রুদকে দেখার একটু সুযোগ হতো আর কি। পরের দিন সকাল থেকে অপেক্ষা করছি আব্বুর মুখে আমার যাওয়ার কথা শুনতে পাবো বলে, কিন্তু ফোটা কপাল, আমার আব্বু একলাই চলে গেল সেখানে। আমার মনটা ভেঙে গেল। ঈদের পর আবার স্কুল লাইফ শুরু হলো। দেখতে দেখতে টেস্ট পরীক্ষার সময় এসে পড়লো। রোববার আব্বু পরীক্ষার আগে আমার জন্য এক গাদা ফল, দুধ, ডিম কিনে দিয়ে গেছে। এইবারও তিনি একা আসে, রুদকে আনেনি। খরচ বাপের খরচ বন্ধু, কি আর করা। বইয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে পড়ার দিকে মনোযোগ দিলাম। টেস্টের রেজাল্ট অনেক ভালো আসলো, এই খুশিতে আরও বেশি পড়াতে মনোযোগ দিলাম। এসএসসি পরীক্ষার আগে আব্বু বড় করে মিলাদ পড়লেন। সেই সুবাদে আমার শ্বশুরবাড়ি থেকে সবাইকে আমন্ত্রণ করা হলো। আর ফাইনালি তারা আসলেন আমার বউকে নিয়ে। ও আসে দেখে ওর আমর সামনে থেকে সরেনি, আর আমাকে দেখলে চোখ নামিয়ে নিচ্ছে। আমি আয়শাকে দিয়ে ওকে পুকুর পাড়ে আনালাম। ও আমাকে দেখে সরে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম। আয়শা, ঘরে যাও, আমরা পরে আসছি। আচ্ছা ভাইয়া। কি হয়েছে, রাগ করেছো কেন রোদ? রোদ, কথা বলো। পুরো 1 বছর পর তোমার দেখা পেলাম, অথচ তুমি এত নিঃসুপ কেন রোদ? তুমি বকা দাও, পচান ভাইয়া তুমি। 1 বছর আগে বকার কারণে এখনো কথা না বলার কি আছে রোদ? আর তুমি বাচ্চা মেয়ে, এত রাগ তোমার জন্য ক্ষতিকর। তুমি পচা, কারণ তুমি বলেছিলে আমাকে আম খাওয়াবে, কিন্তু তুমি খাওয়াওনি এখনো আম। মিনিংলেস লাইফ পার্টনার স্বাদে তো বলি নাই। 1 বছর আগে বলেছিলাম আম পেরে খাওয়াবো, কিন্তু না খাওয়ানোর জন্য এখনো রাগ করে আছে। ভাবা যায়? আচ্ছা, কথা যখন দিয়েছি আম আমি খাওয়াবো, তাও রাগ করো না। এখন বলো তো, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। পড়ালেখা কেমন চলছে? ভালো। আচ্ছা, কখন খাওয়াবে আম? এখনো গাছে আমের নামই নেই, মাত্র মুকুল এসেছে। এখন আম পাই কোথায়? কিন্তু যে করেই হোক আমার এই আম পাকলিটাকে আম খাওয়াতেই হবে, না হলে আবার রাগ করবে। কালকে স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো, কেমন? আচ্ছা, তাহলে আমি ঘরে যাই, না হলে আম্মু রাগ করবে। আসতে যাও, না হলে পড়ে যাবে। আম পাগলি কোথাকার। পরের দিন সকালে মজুমদার বাড়ি থেকে অনেক রিস্ক নিয়ে আম চুরি করে নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু আমার শ্বশুরমশাই নিজের সাথে করে আমার আম পাগলিটাকে নিয়ে চলে গেছে বাড়ি। এইবারও পারলাম না আমার আম পাগলির অভিমান ভাঙাতে। গ্রীষ্মের গরমে পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমও কাঁঠালে পাকা কারণে বাড়ির চারপাশ ভরে গেছে। এদিকে পরীক্ষার আগের দিন রুতের উপস্থিতিতে খুশি হব নাকি বিরহের কান্না করব বোধগম্য হলো না। আম কাঁঠালের দিন, অথচ রুতকে কথা মতো আম খাওয়াতে পারেনি। এখন সে আগের বারের মতো নিঃসুপি আছে। এর রাগ ভাঙাবো নাকি পড়াতে মন দিব, এই নিয়ে দ্বিধাতে আছি। কিন্তু এখন উঠে যদি আম পাড়তে যাই, মার একটাও মাটিতে পড়বে না। আম্মু ঝাড়ু দিয়ে পেটাবে আম গাছে উঠতে দেখলে। তাই এখন চুপচাপ পড়াতে মন দিলাম। দুপুরের খাবারের সময় সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করছে, আমি দৌড়ে দাদির ঘরের পেছনে থেকে আম পেড়ে আনলাম, এনে সুন্দর মতো একটা ব্যাগে ভরে রাখলাম। রুতের সাথে কথা বলার সুযোগ আর হয়ে উঠল না। খাওয়ার পরে আবার পড়তে বসেছি। সন্ধ্যার দিকে একটু সুযোগ হলো ওর সাথে কথা বলার, কিন্তু ও রাগ করে আর আমার সাথে কথা বলেনি। আমিও নাছোড় বান্দা, কথা বললে বলুক আর না বললে নাই বলুক, এইবার আমি আম পাগলিকে আম আমি খাইয়ে ছাড়বো। আমি আমিনাকে বলে সব আম কাটালাম। তারপর বলে করে সব আম নিয়ে ওর হাত ধরে টেনে আমার রুমে এনে খাটে বসে ওর হাতে বল দিয়ে দিলাম। নাও রুত,
এগুলো সব তোমার জন্য। এত আম? খাও, তাও রাগ করে থেকো না। হুম। বলেই খুশি মনে আম খেতে লাগলো রুতবা। আমি এক ধ্যানে আম পাগলির আম খাওয়া দেখে গেলাম। রাতে খাবার খেয়ে ঘুমাতে আসলাম, কারণ সকাল 10টায় পরীক্ষা, দরকার হলে ভোরে উঠে আবার পড়বো। আমার সাথে আয়শা আর রোদ ঘুমিয়েছে, পাশের ঘরে আঙ্কেল আন্টি আর রায়হান শালা ঘুমিয়েছে, আর উপরে আব্বু আম্মু আমিনা আর আসমা। অনেকক্ষণ আমি আয়শা আর রোদের গল্প শুনছি। একটা সময় চোখটা লাগতেই ঘুমিয়ে পড়লাম। ভোর 5টার দিকে ঘুমটা ভেঙে গেল। পরীক্ষার টেনশনে ঘুমের ঘরেও শরীর কাঁপছিল। ভোরে উঠে কোনো রকম মুখ ধুয়ে এসেই পড়তে বসলাম। সকাল 9টা পর্যন্ত পড়ে রেডি হয়ে সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে গেলাম। 12টা পরীক্ষা, প্র্যাকটিক্যাল নিয়ে পুরো 1 মাসে পরীক্ষা শেষ হবে। 11টা পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। শেষ পরীক্ষার আগের দিন রাতে দাদার অবস্থা আবার খারাপ হতে লাগলো। সে গত 1 বছর যাবৎ এই অসুস্থ, যা গল্পের শুরুতেই বলেছি, তবে মাঝে একটু সুস্থ ছিল। দাদাকে নিয়ে দৌড়াদৌড়ি আর আহাজারি পড়ে গেল পুরো বাড়িতে। পুরো রাত সবাই অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন দাদাকে সদর হসপিটালে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক হয়তো দাদার হায়াত এই পর্যন্তই রেখেছিল। সকাল 8টার দিকে দাদা হঠাৎই পুরো নিঃসুপ হয়ে যান। আমার হাতেই তাকে শেষ পানি পান করেছিলাম। হঠাৎ আমার দিকে হাতটা বাড়িয়ে বলে উঠেছিল, ছোট বুবুজান আর আমার বুড়িটার খেয়াল রেখো দাদাভাই। তারপর হাতটা আমার হাতে নিস্তব্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে আমি এতকাল চাইলাম পুরো মলেই আমার এই বয়সে বিয়ে করতে হতো না। সেই আমি যেন পাথরে পরিণত হলাম। ছোট বাবা আমাকে সরিয়ে দাদার পাশে করে আমা করে কান্না করে দাদির করে আসে পড়লেন। সবাইকে ছোট বাবা জোর করে কিছুক্ষণ আগে বের করে দিয়েছিল। ছোট বাবার আহাজারি চিৎকারে সবাই হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে চিৎকার করে কেঁদে উঠলেন। পুরো বাড়িতে মুহূর্তে কান্না রোল পড়ে গেল। যখন আমি শিওর হলাম দাদা সত্যিই নেই, ঠিক সেই সময় আমি সেন্স হারালাম। পানি ঝাপটায় সেন্স আসতেই দাদার শরীরকে জড়িয়ে ধরে আমিও চিৎকার করে কান্না করতে লাগলাম। ছোট বাবা আমাকে সেখান থেকে এক প্রকার সরিয়ে জলদি বাইরে নিয়ে আসলো। ছোট বাবা, দাদা কি সত্যি আমাদের ছেড়ে চলে গেছে? যে গেছে সে আর আসবে না, কিন্তু তোর আর আধা ঘন্টা পর পরীক্ষা, তুই এখনই রেডি হবি আর আমার সাথে পরীক্ষা দিতে যাবি। ছোট বাবা, আমি পারবো না, আমি আমার দাদার কাছে যাব। আমাকে আমার দাদা এনে দাও ছোট বাবা। আয়ন বাবা দেখ, যে যাওয়ার সে যাবেই, কিন্তু তোর 10 বছরেও মেহনত মাটি হয়ে যাবে আজকে পরীক্ষা না দিলে। ছোট বাবা সবাইকে বুঝিয়ে আমাকে জোর করে নিয়ে গেল পরীক্ষার হলে। 3 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টাতে কোনো রকম খাতা লিখে জমা দিতে যাব। হঠাৎই ছোট বাবা ক্লাসে এসে স্যারের উদ্দেশ্যে বলে গেল আমার অবস্থার কথা। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। আমার ছোট বাবার কথায় নিজের বাবা লাশ রেখে ভাইপোকে নিয়ে পরীক্ষার জন্য জোর করে এনেছে। আবার স্যারদের অনুরোধ করেছে আমার প্রতি সদয় থাকার জন্য। আমি না চাইতেও ছোট বাবা ও ফ্যামিলির কথা ভেবে ভালো মতো পরীক্ষা দিলাম। দুজনে বাড়ি ফিরে দেখি দাদাকে গোসল করানো শেষ, খাটের ওপর শুয়ে রেখেছে। এই দেখে আমরা চাচা ভাতিজা জীবনে প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলাম। আসরে নামাজের পর কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। নামাজের পর জানাজা দেওয়ার পর আমরা দাদা খাটিয়া নিয়ে চললাম কবরস্থানের উদ্দেশ্য। বাবা চাচারা মিলে খাট ধরেছে, মাঝে আমিও একবার ধরেছিলাম। কবরে নেমে আব্বু আর ছোট বাবা যখন দাদার লাশ কবরে রাখছিল, আমি সে সময় আবার চিৎকার করে কেঁদে উঠি। আসলে মানুষ ঠিকই বলে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, কিন্তু যখন আমরা হারাই তখন থেকে নিজেদের মনে হারানোর আহাজারি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। যেমন বংশের একমাত্র পুত্র হিসাবে আমি সর্বদাই আমার দাদার আদর বেশি পেয়েছি, কিন্তু আমার বিয়ে করানোর কারণে গত 1 বছর দাদাকে আমার একদম দেখতে ইচ্ছে করতো না। কিন্তু আমি রোদকে খুশি রাখার ট্রাই করে গেছি। যার জন্য ওকে পেয়েছিলাম তার উপর মিছে রাগ করে কাটিয়েছি। বুড়ো, আমায় মাফ করে দিও। সারাদিন সবাই না খেয়ে থাকার কারণে সবারই এই অবস্থা বেহাল। বিশেষ করে বাচ্চাদের তো মুখ শুকিয়ে গেছে। বাড়ির বড় বউ হওয়ার সুবাদে সবার ভালো মন্দ দেখার দায়িত্বটা আব্বা আমাকেই দিয়েছেন। আর সবগুলোই আমার বাচ্চা, ওদের এমন করুণ দশা মানা যায় না। মরা বাড়ির রান্নার জন্য চোরা জানানো নিষেধ 4 দিন পর্যন্ত। সেই জন্য আমি আম গাছের থেকে পাকা আম পেড়ে মুড়ি, চিনি, দুধ আর আম মাখিয়ে সব বাচ্চাদের ডেকে আরেক ঘরে বসিয়ে দিয়ে আসলাম। বড় মেয়েরা দাদার শোকে খেতে নারাজ, কিন্তু কালকে রাতে থেকে না খাওয়ায় এদের শরীর খারাপ হবে, তাই জোর করে ওদের খাইয়ে এসেছি। আসলে বাড়ির সবচেয়ে বড় ছায়া যখন হারিয়ে যায়, মিলিয়ে যায়,
এমন জায়গাতে যেখান থেকে কোনো দিন ফিরবে না, এটা জেনে খাওয়ার মন মানসিকতা থাকে না? তাও শরীর তো আর এটা মানবে না। কেটে গেল আরও কয়েক মাস, সময় বহুমান। কারোর জন্য কেউ থেমে থাকে না, সবাই আবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। পরীক্ষার রেজাল্ট হাতে পেলাম, খুব ভালো মার্ক পেয়েছি সব সাবজেক্টে। ফার্স্ট ডিভিশন পাওয়া ভাগ্যর ব্যাপার, তবে আল্লাহর রহমতে তাও পেয়েছি। এখন ঢাকা কবি নজরুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ছোট বাবার সাথেই ঢাকা আসলাম। হাজার মানুষের ভিড়েও এখন ইন্টারে টিকে থাকার লড়াই করতেই ভর্তি পরীক্ষা দেওয়া। ভাগ্য ভালো হলে হয়তো এখানে চান্স পেয়ে যেতে পারি। পরীক্ষার পর অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজই নেই আপাতত। রেজাল্ট বের হওয়ার আগে কলেজে ভর্তি হওয়ার জন্য 3 মাস কোচিং করেছি। এখন যা হবে আল্লাহ ভরসা। 10 দিন পর কলেজ থেকে রেজাল্ট বের হলো, আলহামদুলিল্লাহ 200 ছাত্রছাত্রীদের মধ্যে আমিও সিলেক্ট হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর গ্রাম থেকে ঢাকা এসে পড়তে বেশ অসুবিধার সম্মুখীন হতে হলো। রেগুলার ক্লাস করতে পারতাম না, 3 মাস খুব কষ্টের মধ্যেই ক্লাস করতে হয়েছে। তাই আব্বু আমাকে কবি নজরুল কলেজের ছাত্রবাসে রুম নিয়ে দিল। কলেজে নতুন বন্ধুবান্ধবের ভিড়ে রুদ নামে যে কেউ আছে তা বেমালুম ভুলে না গেলেও প্রায় ভুলতে বসেছিলাম। দাদার 1 বছরের মৃত্যুবার্ষিকীতে আব্বু এসেছে কলেজ থেকে, আমাকে 1 সপ্তাহ ছুটি নিয়ে গেল। প্রায় 6 মাস পর বাড়িতে ফিরে যেন পান ফিরে পেলাম। আম্মু কেমন আছো? তোকে ছাড়া যেমন থাকা যায় বাবা। কান্না করছো কেন আম্মু? এই তো আমি এসে গেছি, এখন পুরো 1 সপ্তাহ তোমার কাছে থাকবো। মা, ছেলের আদর ভালোবাসা শেষ হলে ছেলেকে ফ্রেশ হতে পাঠাও। সেই শহর থেকে আসলো। আমি কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে এসে মুখ মুছে খেতে বসলাম। আম্মু আমার পাশে বসে খাবার বেড়ে দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। হোটেলে খাবার খেতে খেতে মুখটা বাঁকা হয়ে গেছে। এখন খুব মজা করে খাবারগুলো খাচ্ছি। মায়ের হাতে রান্না যেমনই হোক না কেন অমৃতর মতোই লাগে। খাবার খেতে খেতে সামনে তাকাতেই বিষম খেয়ে বসলাম। আম্মু জলদি পানি এগিয়ে দিতেই আমি পানিটা একেবারে শেষ করলাম। সামনে থেকে হেঁটে আসা ছোট রমণীর দিকে তাকিয়ে আমি প্রথমবার মুগ্ধ হলাম। আমার ছোট রুদকে এই কাপড়ে কতটা সুন্দর লাগছে বলে বোঝানো সম্ভব না। ছি 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 আয়ান, এসব উল্টাপাল্টা কথা ভুলেও মাথায় আনবি না, ও এখনো ছোট বাচ্চা। কেমন আছো আয়ন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর রোদ? এই তো চলছে। তোমার খাওয়া শেষ হলে তারপর কি যেন কাজ আছে? না তো, কেন? আসলে আয়েশা আর আমি আজকে শাড়ি পরেছিলাম তো, তাই ভাবছিলাম আমরা একটু ঘুরতে বেরোবো। নিয়ে যাবে আমাদের? আমাদের আঙ্কেলের জ্ঞানের এত অভাব জানা ছিল না তো। এখানে সবাই একজনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসেছে, কোনো বিয়ে বাড়িতে না যে এত সেজে গুজে ঘুরতে চলে যাব। গিয়ে চুপচাপ রুমে বসো। আমি নিশ্চুপ হয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম। আমার ভীষণ কান্না আসছে। আয়ন ভাইয়া তুমি এমন কেন? দাদি বলে তুমি নাকি আমার স্বামী, তোমার কাছে থাকতে বলল সব সময়। শাড়ি পরিয়ে দিল যেন তোমার চোখে পড়ি, কিন্তু তুমি শুধু শুধু আমাকে বকা দিলে। কোথায় 1 বছর পর দেখা হলো বলে একটু তোমার পাশে বসবে জিজ্ঞেস করবে পড়ালেখা কেমন চলছে, শরীর কেমন আছে, তা না শুধু শুধু বকা দিলে। এভাবে না বললেও পারতি বাবা, মেয়েটা কত শখ করে এসেছিল। বাচ্চা মেয়ে, ওর কি এত জ্ঞান বুদ্ধি আছে? কালকে দাদার মৃত্যুবার্ষিকী আম্মু, অথচ বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে আজকে ঘুরলে মানুষ নানা রকম কথা শোনাবে, আর আমি এমন কিছু হোক তা চাই না। আর বাচ্চা মেয়ে ও অবুঝ হলেও সমাজের মানুষগুলো ওকে অবুঝ হিসাবে দেখবে না, বরং এই বাড়ির পুত্রবধূ রূপেই দেখবে। আর সেই হিসাবে ও এমন সেজেগুজে বের হতে যাচ্ছে, তাও আবার আমার সাথে, ব্যাপারটা আরও বেশি কটূক্তিপূর্ণ বলে গণ্য হবে। তাই ওকে একটু বকেছি, পরে ওর রাগ ভাঙাবো, চিন্তা করো না। এখন তুমি আমাকে ডাল দাও। আমার ছোট্ট ছেলেটা কবে এত বড় হলো বুঝতেই পারিনি। খাওয়ার পর আমি কিছুক্ষণ খাটে হেলান দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু কবিতার মধ্যে স্মৃতি কবিতা পড়ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে পার্সোনালভাবে আমার ভীষণ ভালো লাগে। তার কবিতা ও গল্পের বইগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এমন করে আরও কয়েকটা কবিতা পড়ার পর হঠাৎই পাশের ঘরে রোদের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি উঠে বসে একটা গেঞ্জি পরে নিলাম, লুঙ্গি পাল্টে একটা প্যান্ট পরে নিলাম। তারপরে পাশের ঘরে গিয়ে রোদকে ডাক দিলাম, কিন্তু ও রাগ করে বসেই থাকলো আর মুখ ঘুরিয়ে রাখলো। যা বাবা, যার জন্য রেডি হলাম সে উল্টো রাগ করে বসে আছে। রুদ, আমি ডাকছি কিন্তু। থাকুক ওর রাগ নিয়ে, বাচ্চাদের বেশি লাই দিতে নেই, লাই দিলে মাথা চড়ে বেড়াবে। তাই রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম বন্ধুদের সাথে দেখা করার জন্য।